রামচন্দ্রপুর খালে বহাল তবিয়তে শতাধিক ভবন, উত্তরের মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা থাকতে সাদিক এগ্রোতে লোক দেখানো অভিযান। কাফরুলের 16 নম্বর ওয়ার্ডের ওয়াসার খোঁড়াখুঁড়িতে ভোগান্তি শেষ নেই, এলাকাবাসীর ঘটছে দুর্ঘটনা, খাল পরিণত ময়লার ভাগাড়ে। অবরোধ প্রত্যাহারের পর আজ গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা কোটা আন্দোলনকারীদের। আগামীকাল ফের আসছে কঠোর কর্মসূচি। চীন সফরে আজ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। কাল লি কিয়াং ও শি জিনপিং এর সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে ভূরাজনীতি ও অর্থনীতি ইস্যু। এবং 8 লাখ বায়নায় দখলে নিয়েছেন 65 লাখ টাকার ফ্ল্যাট। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির বিরুদ্ধে ফ্ল্যাট দখলের অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। খাল পুনরুদ্ধারের নামে সাদিক এগ্রো উচ্ছেদ করে শুধুই লোক দেখানো অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গানের স্কুল সহ একাধিক ভবন এখনো খাল দখল করে দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে। স্থানীয়রা বলছেন, খালের জায়গা প্রভাবশালীদের দখলে দিতেই মূলত এই অভিযান। দেশ টিভির অনুসন্ধান বলছে, সাদিক এগ্রোর অবৈধ কার্যক্রমে মেয়র ও তার ভাতিজার সম্পৃক্ততা থাকতেও লোক দেখানো এই অভিযান সিটি কর্পোরেশনের। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জেডাই মামুন। দুদফা অভিযানে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা সাদেক এগ্রো আর তার পিছনের বস্তি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে তাদের বুলড্রেজারের কোনো ছোঁয়া লাগেনি মোহাম্মদপুর বাঁধ সংলগ্ন ভবনগুলোতে। খালের সীমানা পিলার বলছে, সুরের ধারা নামের এই গানের স্কুলটি সম্পূর্ণভাবে গড়ে উঠেছে খাল দখল করেই। স্থানীয়রা বলছে, শুধু লোক দেখানো অভিযান করেছে সিটি কর্পোরেশন। পুরাটে খালের জায়গা, এইটা শুরু করে পুরাটে সব খালের জায়গা। এগুলো ওনারা তো, আমরা যখন প্রথমে আসছি তখন দেখছি পুরাটে খালের জায়গা ছিল। আর থেকে গেছে বহুত প্রভাবশালী লোক আছে, এক কারণে আমরা খাল উচ্ছেদ হইব না। এরকমই নাটক ফাটক থাকবো, চলচ্চিত্র যেরকম নাটক করে এরকমই হইব। কয়েকদিন পর দেখবেন যেরকম হেরোমি রয়েছে, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই। জোর জোর যার মুলুক তার, এটাই দুনিয়ার নিয়ম। সম্পূর্ণ ভরাট করা অংশের মাটি না কেটে সপ্তাহব্যাপী খালের মধ্যের লতাগুল্ম আর বর্জনীয় পড়ে আছে তাদের খনন কার্যক্রম, যা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যে মাটি এখানে ঠিকই কাটতেছে না, কিন্তু ওইখানে ময়লা পরিষ্কার করতেছে। একই জায়গাতে দেখতেছি তো এই পর্যন্ত কাটতেছে, আস্তে আস্তে হয়তো এগুলো কাটলে হয়তো গতি বোঝা যাবে। উচ্ছেদের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কেন এই নাটকীয়তা, নাকি এর পিছনে রয়েছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। দেশ টিভির হাতে আসা একাধিক ছবি বলছে, মেয়র আতিকের সাথে সাদেক এগ্রো মালিক ইমরানের ঘনিষ্ঠতা কম নয়। আমেরিকা থেকে নিষিদ্ধ ব্রাহ্মা গরু আনা থেকে শুরু করে সকল কার্যক্রমেই ছিল মেয়রের ভাতিজা শাকের আহমেদের সম্পৃক্ততা। বলা চলে, ইমরানের অবৈধ কার্যক্রমে নিজের নাম ঢাকতেই শুধু লোক দেখানো অভিযান তাদের। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে জানান, কোন ভবন কতটুকু ভাঙা হবে তা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন, তাই চাইলেই তিনি সবটা উচ্ছেদ করতে পারেন না। আমাকে মেজারমেন্ট যতটুকু দিয়েছে ততটুকুই আমি করবো। আমাকে আপনি নোটিশে দেখেন, যে আপনি যদি যদি নোটিশ দেখেন, উচ্ছেদের যদি নোটিশ দেখেন স্পেসিফিক বলা আছে কতটুকু আমরা যাবো, কতটুকু মেজারমেন্ট হয়েছে। স্থানীয়রা বলছেন, মোহাম্মদপুর বাঁধের অপর প্রান্তে খালের সংযোগ তৈরি না করতে পারলে ফিরবে না খালের প্রবাহ। সেক্ষেত্রে লোক দেখানো এই অভিযানও কোনো কাজে আসবে না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ওয়াসার লাইন বসাতে কাটা হয় সড়ক, কাজ শেষ হলেও সড়কটির সংস্কার না করে ভোগান্তির শেষ নেই কাফরুলবাসীর। চলাচলে ভোগান্তির পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এলাকাটি দিয়ে বয়ে যাওয়া খাল পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, ফলে সামান্য বৃষ্টিতে পানি ছড়িয়ে যায় আশেপাশে। ঢাকা উত্তর সিটি 16 নম্বর ওয়ার্ডের ভোগান্তির খবর জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। সিটি কর্পোরেশনে আসে, ওই যে সময় আসে, ওই যে আসলে কি আর চর থাকতো এরকম?
মোহাম্মদ রাজন উত্তর সিটির 16 নম্বর ওয়ার্ডের কাফরুলের বাসিন্দা। গেল বছর পরিবারের সবাই ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, তবে রাজনের পরিবারের ডেঙ্গু হলেও উত্তর সিটি থেকে পায়নি কোনো সুবিধা। আমার পরে আস্তে আস্তে আমার মার দল, আমার মেজো ভাইয়ের দল, আমার ভাতিজার দল, আমার ভাতিজির দল, মানে সিরিয়ালে আমার ফ্যামিলির 7 জনের ডেঙ্গু হয়েছে। না না না, সিটি কর্পোরেশনের কেউ আসেও নাই, আমরা সহযোগিতা পাইও নাই। এ ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টি হলেই খাল উপচে পানিতে ডুবে যায় আশেপাশের রাস্তাঘাট, বাড়িঘর। এই পর্যন্ত পানি ওঠে, ঘরে টেহন যায় না। গরিব দেখে থাকতাছে এই জায়গায়, বড় লোক যদি হইতাম তাহলে আর এই জায়গায় থাকতাম না। সিটি কর্পোরেশনে আসে যে সময় আসে আসলে কি আর চর থাকতো এরকম, খরচ থাকতো। এদিক দিয়ে যদি বড় হয়ে যায় পানি, তাইলে আশেপাশে তো ডুবেই, মানে সবচেয়ে বেশি আমাকে সমস্যা। কাফরুল হাই স্কুলের সামনে সড়ক এটি, একপাশে ওয়াসা লাইন বসানোই তৈরি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তিতে স্থানীয়রা। কুরবানিতে রাখ থেকে এই অবস্থা, এই ভাঙ্গার মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু মেরামত কিছু করে নাই। রাস্তা দিয়ে যাইতে কষ্ট হয়, মনে করেন গাড়ির ঝুঁকি লাগে, অনেক সময় ঝুঁকির টেলায় মানুষ পড়েও যায়। রিস্কের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মনে করেন স্পিডও কাটে যায়। পাশের বউবাজার এলাকার সড়কের অবস্থা আরও বেহাল। বেশিরভাগ ম্যানহোলের ঢাকনা ভেঙে যাওয়ায় প্রায় ঘটে দুর্ঘটনা। অনেক মানুষ আসলে যারা চিনে না, হঠাৎ এটার ভিতরে পাড়া দেয়, পড়ে যেতে লাগে, রিক্সের ব্যাপার ভাই। এ নিয়ে কাউন্সিলর দোষ চাপালেন ওয়াসার উপর। বলেন, কাজ শেষ করে ডিএনসিসিকে এখনও বুঝিয়ে দেয়নি ওয়াসা। সড়ক সংস্কারে বরাদ্দ পর্যাপ্ত নয় বলেও জানান তিনি। এখন পর্যন্ত ওয়াসা আমাদের কর্পোরেশনটা এটা বুঝাই দেয়নি যে আমাদের কাটা শেষ বাই। আর কর্পোরেশনের ভিতরে পদক্ষেপ নিচ্ছে, রাস্তাগুলারে এই যেটু কাটা হয়েছে এই কাটিং দিয়া যেটা বিল তারা দিচ্ছে, এই বিলের আনুপাতিক হারে সংস্কার করে দিবে। দ্রুত সড়কটি সংস্কার আর খাল পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট শেষে নতুন কর্মসূচি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ অনলাইন ও অফলাইনে থাকছে গণসংযোগ কর্মসূচি, আর বুধবার থেকে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বিস্তারিত জান্নাতুল মোহনা রিপোর্টে। টানা সপ্তম দিনের মতো কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী ঢাকা। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। যারা কোটাও নাই, যাদের প্রশ্ন কেনার টাকাও নাই, তারা যাবোটা কোথায়? আমরা যে মেধাবীরা তারা পুরোটাই হতাশ হয়ে আছে। এখন আমরা পুরোটাই হতাশ। আমরা রাজপথে থাকবো এবং আমাদের এই যৌক্তিক দাবি আমরা আদায় করে তারপরে রাজপথ ছাড়বো। সোমবার দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে অবস্থান নেয় শাহবাগে। মিছিলের একটি অংশ শাহবাগে অবস্থান নিলেও আরেকটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর মোড় ও ফার্মগেটে অবস্থান নেয়। এতে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রচুর ভোগান্তি ভাই। আমার 5:30টায় মালিবাগ রেলগেট যাওয়া লাগতো, এখন তো পয়সা আছে না, এদিকে যাইতে পারছি না, ওদিকে যাইতে পারছি। ভুক্তভোগী হচ্ছে, তাই এটা কোটা মুক্ত হওয়াটাই বাঞ্ছনীয়, সবচেয়ে ভালো। ভোগান্তি হলেও ঠিক আছে ভাই, ন্যায্য আন্দোলনই হচ্ছে, উচিত এটা। এদিকে সোমবার বিকেল 4টার আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে উপস্থিত হন 7 কলেজের শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক অবরোধ করে। ভোগান্তির মাঝে তো অনেক কষ্টের মাঝে পড়ে গেছি আমরা গরিব মানুষ, অনেক কষ্টের মাঝে আছি। আমাদের যাত্রী যা আসলো ভাড়া দিয়ে ফেরত দিয়ে নামাই দিয়ে চলে গেছে, তখন বসে রয়েছি। ছাড়লে তো যাবো, যে গাড়ি যে ঘুরাবার কোনো পরিস্থিতি নাই। সবকিছু মেধার মাধ্যমে বিচার হওয়া উচিত। আর এখানে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। এরপর রাত 8:30টায় শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে আসে নতুন কর্মসূচি ঘোষণা। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। এ সময় সরকারকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান কোটা আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ নিয়ে কোনো মন্তব্য নেই সরকারের, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর বিচারাধীন বিষয়ে আন্দোলন যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ। বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে অচল রাজধানী সহ বিভিন্ন এলাকা। এমন পরিস্থিতিতে চলমান কোটা আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। আওয়ামী লীগ সভানীতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন তারা। আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে। এর আগে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন কোটা আন্দোলনে বিএনপি নানাভাবে প্ররোচনা দিচ্ছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এদিকে কোটা নিয়ে আইনি ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। বলেন, বিচারাধীন বিষয়ে আন্দোলন গ্রহণযোগ্য নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। চলমান কোটা আন্দোলন নিয়ে মন্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আওয়ামী লীগ হাইকমান্ডের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন পেনশন কর্মসূচি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এই সময় তারা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি উচ্চ মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব আসেনি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। বলেন, দাবি আদায় কর্মসূচি চলমান থাকবে। মাননীয় অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি অযৌক্তিক। এতদিন ধরে আমরা যুক্তি প্রদর্শন করছি, আমরা কি এতই অজ্ঞ? যদি সারা জাতির সামনে প্রতিষ্ঠিত হয় আপনারা যে স্কিমটা চালু করেছেন এটা কোনো মতেই পেনশন কনসেপ্টের সঙ্গে যায় না, তাহলে কি সংসদের দাবি মেনে নেবেন? তাহলে তো এত ক্ষতিগ্রস্ত আমাদের হতে হয় না। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। বেজিং এর গ্রেট হল অব পিপলে কাল সকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বিকেলে আলোচনা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়না এর প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক ও ব্যাংকিং, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য রপ্তানি সহ 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। সংবাদ সকাল আরো থাকছে। তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মোদি। ক্রেমলিনে দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক। কুষ্টিয়ায় একের পর এক ঘটেই চলেছে জমি, বাড়ি, ফ্ল্যাট জবরদখলের মতো ঘটনা। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে উঠেছে জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ। 8 লাখ টাকার বায়না করে জোরপূর্বক দখলে নিয়েছেন ওই শিক্ষক দম্পতি 65 লাখ টাকার ফ্ল্যাট। জানি বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক, এমনকি নিজ ফ্ল্যাটে যেতেও পারছেন না তিনি। সেখানে গেলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি, হতে হচ্ছে হয়রানির শিকার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার চৌরাস এলাকার সোহাগ ইসলাম চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। 2022 সালে সয়সম্বল বিক্রি করে হাউজিং ডি ব্লকের ডিম হোম টাওয়ারের 6 তলায় কিনেছিলেন একটি ফ্ল্যাট। হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় পড়েন চরম অর্থ সংকটে। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন তার ফ্ল্যাটটি বিক্রির।
৬৫ লাখ টাকা মূল্য নির্ধারণ করে ফ্ল্যাটটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও তার স্ত্রী মাকসুদ আক্তারের কাছে ৮ লাখ টাকায় বায়নানামা করেন। যে বায়নানামাই ৩ মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকলেও টাকা পরিশোধ না করেই প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফ্ল্যাটটি দখল করে নিয়েছেন এই শিক্ষক দম্পতি। যা নিয়ে বিপাকে পড়েছেন ফ্ল্যাটের মূল মালিক। পরিবার নিয়ে অসহায়ের মতো বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। ওনার ওয়াইফের নামে এই ফ্ল্যাটটা চুক্তি করে, ওনার ওয়াইফের নামে বায়নামা করে 6 মাস আগে মাত্র 8 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটে কিছু ইনকমপ্লিট কাজ করাবে বলে সে একটা চাবি নেয় সবার সম্মুখে, এবং ওই চাবিটা নিয়ে শুধু কাজ করার কথা থাকলেও সে অগোচরে কাউকে না জানায় সে ফ্ল্যাটটাতে উঠে বসবাস করা শুরু করে। 3 মাস অলরেডি বায়নামার মেয়াদ শেষ, আরও 3 মাস ওভার হয়ে গেছে, টোটালি 6 মাস তারা একটি টাকাও আমাদের দেয় নাই। আমি জানি এবং আমাদের মাধ্যমেই সে এটি কিনেছে। মূল মালিক হচ্ছে সোহাগ ইসলাম। কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যদি থাকে সেটা আমরা আসলে অবশ্যই নেব। তবে ফ্ল্যাট দখলের বিষয়ে কথা বলতে অভিযুক্ত ওই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদকে পাওয়া না গেলেও তার স্ত্রী মাকসুদ আক্তারের দাবি তাদের বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এটা একেবারেই ভিত্তিহীন, বানোয়াট। আমার কাছে ডকুমেন্ট আছে। না, এটা জোরপূর্বক করা হয়নি। জোরপূর্বক করা হলে সেখানে সাক্ষী আছে, সেটাই বললাম, মিজু আছে। প্রপার ওয়েতে আমাকে উকিল নোটিশ দেয় নাই, সে ডাকে পাঠায় নাই। এদিকে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন ঘটনাকে অপরাধ উল্লেখ করে আইন বিশেষজ্ঞরা বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। যদি কেউ তার ন্যায্য পাওনাতে বিতাড়িত করে সেটা অবশ্যই অপরাধ করবে। তার মালিকানা সমুদায় কাগজপত্র থাকে, আপনি সেই জমি বেদখল হন তাহলে সিভিল মোকদ্দমা করে উচ্ছেদের মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন। আর এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা বলছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। তার বিরুদ্ধে বলেছেন যে দখল করেছে কিনা, এই সংক্রান্ত অভিযোগ আসলে আমরা আইনগত বিষয় খতিয়ে দেখে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। আর একই সাথে যদি উনি প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওনার আদালতে যাওয়ার ব্যবস্থাও রয়েছেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক দম্পতির বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের এমন অভিযোগে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। মেহেরপুরে গাংনী বিএডিসি অফিসের কর্মকর্তাদের গাফিলতিতে নষ্ট হয়ে গেছে খামারের 100 বিঘা জমির ধানের চারা। দেখা দিয়েছে আরো কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের সংখ্যা। এতে গচ্চা গেছে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। শ্রমিকদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলে ঘটেছে এমন ঘটনা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ বিএডিসির কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরে মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি খামারে 120 একর জমিতে রোপণ করা হয় আউশ ধানের চারা। হঠাৎই ধানের জমিতে আগাছা বৃদ্ধি পাওয়ায় তা নিধনে করা হয় কীটনাশক প্রয়োগ। এর কয়েকদিনের মধ্যেই পচে ও পুড়ে নষ্ট হতে শুরু করে ধানের চারা। ইতিমধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে খামারের 100 বিঘা জমির ধানের চারা। রয়েছে আরো কয়েকশো বিঘা জমির ধানের চারা নষ্টের আশঙ্কা। এতে লোকসানের মুখে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা। জেলায় দেখা দিয়েছে ধান বীজ সংকটের শঙ্কা। এখানে ধান নাজিমদ্দি ভাই ওখানে বীজ গুলি দিয়েছে রেস্ট হাউসের থেকে চিটলা খামারে, বুঝছেন। দেওয়ার পরে এই ধানটা স্প্রে করার পরে এই ধানটা সম্পূর্ণ পুড়ে গেছে। কালকে আসলাম, এসে দেখলাম ধানটা পুরো হলুদ মারা গেছে। আজকে দেখছি এই অবস্থা, মানে ধানটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রমিকদের অভিযোগ, অফিসের দেওয়া নিম্নমানের কীটনাশক প্রয়োগের ফলেই ঘটেছে এমন ঘটনা। আর এর জন্য দায়ী করছেন বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম ও তার সহযোগী নাজিম উদ্দিনকে। যে দায়িত্ব আজকে দেখাশোনার আর কি, সে বোতল বালতিতে ঢেলে দিয়ে ঘুলে দিছে। দেওয়ার পরে যারা বীজ দেয় আমরাই দিছি আর কি, বুঝছেন। আমরা 4 জনা দিছি। দেওয়ার পরে ধান বীজ দেওয়ার 2 দিন পর থেকে ধানের আস্তে 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 মরে গেছে। তাদের স্প্রে করতে দিছে, নাজিমদ্দি বিষ এনে দিছে। এই নাজিমদ্দির কাছে ওনারা বিষ নিয়েছে, 4-5টা ছেলে বিষ নেওয়ার পরে বিষ দেওয়ার কারণে এই ধানগুলো এই অবস্থা। যে দেখছে যে নিবার খরচ বেশি হয়ে যাবে, এই জন্য এই বিষটা নেই ও দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন অতিরিক্ত মাত্রায় আগাছানাশক প্রয়োগের ফলেই পচে ও পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। এটা হচ্ছে আগাছা দমন করার জন্য ব্যবহার করা যাবে। ধানের জমিতে ব্যবহার করলে মূলত যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে তাহলে এটার ক্ষতি হতে পারে। আর এবং নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে 2-3 পাতা পর্যন্ত গজালে এটার আগাছা দমনে কাজ করবে।
কর্মকর্তাদের গাফিলতিতে সরকারের শত শত বিঘা জমির ধানের চারা নষ্টের শঙ্কা দেখা দিলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনরূপ মন্তব্য করতে নারাজ গাংনী বিএডিসি খামারের যুগ্ম পরিচালক মোর্শেদুল ইসলাম। নাইদা সান্তিতাস, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। রাতে ইউরো সেমিফাইনালে রোমাঞ্চ, দুই হেভিওয়েট ফ্রান্স ও স্পেনের দ্বৈরথ, স্বপ্নের ফাইনালে চোখ দু দলের। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লাখো পরিবার। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। এদিকে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট, অনেকে এখনও রয়েছেন আশ্রয়কেন্দ্রে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চারিদিকে থই থই পানি, কেউ দাঁড়িয়ে আছে অর্ধ ডুবে যাওয়া বাড়ির আঙিনায়, কেউ বা ভেলায় করে গন্তব্যস্থলে যাচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের অববাহিকা চর ভগবতীপুরের দৃশ্য এটি। গত 7 দিন ধরে নদের পানি বিপদসীমার ওপরে ছিল। এতে পানিতে তলিয়ে গেছে এই চরের প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি। তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজের ঘরবাড়িতে ফেরার। আমরা 1 সপ্তাহ যাবৎ পানির উপরে আছি। চৌকি, খাট, গরু, বাছুর, হাঁস, মুরগি সব নিয়ে অনেক বিপদে আছি। তার কাপড় চোপড় সব ভিজে গেছে। সবজে কত কি করি, দুঃখ করি, এই যে বাচ্চা খোঁচার ধরি আর কোনো খাবার নিচ্ছি। হাঁস চড়াই উঠলে তো কোনো এও নাই, ভাসি মরি টড়ি ভাসি গেছি। আমার কোনো মতে মাথা টাচা সব তলে গেছি। এদিকে তিস্তার পানি কমায় দুপুর পর্যন্ত। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে এখনো লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অন্তত 5000 পরিবার। নদী ভাঙা শুরু হচ্ছে, তাছাড়া আমার ভীষণ জ্বালা সম্পূর্ণ আমার নষ্ট হয়ে গেছে। আমরা যে কিভাবে আবাদ করবো আমার ভাবিয়ে বলতে পারতেছি না। একটু কমে গেছে পানি, হঠাৎ করে পানি বাড়ার কারণে মনে করেন ভীষণ ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। পানিবন্দী প্রায় 83,000 মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। রান্না করে খেতে পারতেছি না, আইসাল মাইসাল সব তলা গেছে। এইভাবে পানি থাকলে তো খাদ্য নাই, কোনো কিছু নেই, এইভাবে আমরা চলতেছি। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাকালুকি হাওর তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষ এখনো চরম দুর্দশায় দিন পার করছে। জেলার 5টি উপজেলায় এখনো প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। 205টি আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 8000 মানুষ। অর্ধাহারে অনাহারে দিন পার করছে অনেকে। আমরা 2বার পানি আইছে, পানি আওয়ায় গরু টরু লইয়া আসি বড় বিভ্রান্তির মাঝে। ছবি টবি তুলিয়া নিল, আমরা সাহায্য সহযোগিতা করবো বললা, কিন্তু এখন পর্যন্ত কেউ আইয়া দেখলো না আমরা আছি কি না, কিভাবে আছি। পানি দিয়ে আইছিল বেলাটে, আমরা গোর বাড়ি সব সারাইয়া লইয়া গেছে। তখন আমরা কি সরকারের কাছে সাহায্য চাই আল্লাহর রাস্তে। বৃষ্টি কমলে দুর্গত এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি জানবো। মাছ মাংসের বাজার দর সম্পর্কে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারে তো সবকিছুরই দাম বেশি, আপনি জানাবেন বাজারে মাছ মাংসের দাম আজকে কেমন দেখছেন? লিনিয়া, আজকে যে বাজারের পরিস্থিতি আমরা দেখেছি, মাছ এবং মাংসের দাম অনেকটা ঊর্ধ্বগতি। বিশেষ করে দেশি মুরগির দাম কিন্তু আজকে বেড়েছে। আজকের বাজারে দেশি মুরগি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 650 টাকা, যেটি গতকালকেও ছিল 600 টাকার দরে। এবং একই সাথে যে মাছ রয়েছে, দেশি মাছ, পুকুর এবং ঘেরের মাছের বেশি পর্যাপ্ত সমারোহ। বলা যায় যে নদীতে মাছ যে রয়েছে সেই মাছের সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু এসব মাছের দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। যদি একটু আপনাকে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে বাজারে যে পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, তবে ইলিশের এই মুহূর্তে সরবরাহ অনেকটা কম। কারণ হচ্ছে সাগরে ইলিশের ধরা কিন্তু 65 জনের বন্ধ থাকার কারণে নদীতে ধরা রয়েছে। তবে এই ভরা মৌসুমেও কিন্তু নদীতে
ইলিশ পাচ্ছেন না, জেলেরা সারাদিন জাল বেয়েও কিন্তু তাদের ফিরতে হচ্ছে অনেকটা খালি হাতে। এবং অন্যান্য যদি মাছের দাম বলি, চিংড়ি মাছ কেজি বিক্রি হচ্ছে 1000 টাকা, রুই, কাতাল, সুরা সহ অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো কিন্তু 50 টাকার ওদিকে কিন্তু বিক্রি হচ্ছে। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বাজারে এসে অসন্তোষ প্রকাশ করছেন, তারা কিন্তু অনেকটা হতাশ প্রকাশ করছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই সাথে তারা দাবি তুলেছেন যে বাজার পণ্যের দাম নিয়ন্ত্রণে যেন মনিটরিং করা হয়। মনিটরিং করা হলে কিছুটা হলেও এই বাজার দাম কিছুটা হলেও নাগালের মধ্যে আসবে, এমনটি কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন। এবং বাজারে যে অবস্থা, প্রতিদিনই দাম বাড়ছে এবং 50 থেকে 100 টাকা হারে কিন্তু এই বাড়ার পরিমাণ রয়েছে। অর্থাৎ বলা যায় যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা অভিযোগের শেষ নেই। তারা বলছিলেন যে বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট তৈরি করে কিন্তু এই দাম বাড়িয়ে দিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের বাজারের মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন। দর্শক, এবার সবজির বাজারের পরিস্থিতি জানবো। নারায়ণগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, সবজির বাজারের কি অবস্থা দেখছেন এবং এই বিষয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনাকে প্রথমে জানাতে চাই গত এক সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের সবজির বাজারগুলিতে 50 টাকার অধিক বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিটি সবজির মধ্যেই। আমরা আজকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি বাজার দিগুবাবুর বাজারে এসেছি এবং এই বাজারে আসার পর যেটি দেখলাম যে বিক্রেতা এবং ক্রেতা উভয় বলছেন প্রতিটি সবজির মধ্যেই 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে বিক্রেতারা দাবি করেছেন যে বর্ষাকাল, এ কারণে উৎপাদন অনেক কমেছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ার কারণে কিন্তু এই নারায়ণগঞ্জে সবজি আমদানি কিন্তু অনেকটা কমেছে। এটি শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে কিন্তু কোনো ধরনের আবাদ হয় না, অর্থাৎ পূর্ব অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এই নারায়ণগঞ্জে কিন্তু সবজি আসে এবং এখান থেকে কিন্তু বিক্রি হয়। ফলে এই বাজারে কিন্তু সবজির দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু যারা ভোক্তা এবং ক্রেতা তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমরা বাজারের এই মুহূর্তে পরিস্থিতি একটু দেখাতে চাই এবং আজকের যে বাজার, সবজির বাজার, সেই দাম দর একটু আপনাকে নিয়ে জানাতে চাই। আজকে নারায়ণগঞ্জের বাজারে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা দরে, যেটি গত সপ্তাহে ছিল 80 থেকে 90 টাকার মধ্যে। কাঁচামরিচ 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল 40 টাকা, বেগুন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল 80 টাকা, করলা 80 টাকা, আলু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং কচুরমুখী সেটি কিন্তু 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই সবজিগুলো গত এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা কম ছিল। এছাড়া প্রতিটি শাক কিন্তু 60 টাকা থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পাইকারি বাজারে। এখান থেকে যখন আবার নারায়ণগঞ্জের খুচরা বাজার, পাড়া মহল্লা এলাকার বাজারগুলিতে যায় তখন কিন্তু এই প্রতিটি পণ্যের মধ্যেই, অর্থাৎ সবজির মধ্যে আরো 20 থেকে 30 টাকা দাম বেড়ে যায়। সেখানে যে আলাদা খরচ, যাতায়াত খরচ, সেটি যুক্ত করে এবং একজন ক্রেতার কাছে যখন এই পণ্যটি যায় তখন কিন্তু এর দাম অনেক চড়া হয়ে যায়। ফলে যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেকটাই বিপাকে আছেন এবং ভোগান্তিতে রয়েছেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, এই নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানে সবচেয়ে বেশি পোশাক কারখানার শ্রমিকরা কাজ করেন। ফলে এই সবজির দাম বৃদ্ধি হলে কিন্তু তারাই সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েন। ভোক্তারা জানিয়েছেন, যারা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব রয়েছেন তারা যদি এই বাজারগুলিকে মনিটরিং করে তাহলে হয়তো সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র যে সবজির দাম বেড়েছে সেটি নয়, এই সবজির মধ্যে আবার পেঁয়াজ, রসুন এগুলোর দামও বেড়েছে। অর্থাৎ আজকে কিন্তু রসুন 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে এবং আদা কিন্তু 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি গত সপ্তাহে ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। তো বলা যায় সব মিলে এই জিনিসপত্রের দাম নাগালের বাইরে যাচ্ছে যতই সময় যাচ্ছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবজির বাজারের সবশেষ। লিনিয়া। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সবজির বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী বিলাল হোসেনের কাছ থেকে। মহাসড়কে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশায় ময়মনসিংহ নগরীতে দৈনিক ব্যয় হচ্ছে 1 লাখ ইউনিট বিদ্যুৎ। এসব ব্যাটারি চালিত যানে প্রচুর বিদ্যুৎ ব্যবহার হওয়ায় বাসাবাড়ির গ্রাহক পড়ছে ভোগান্তিতে। নাগরিক সমাজের দাবি, এসব অটোরিকশার কিছুটা লাগাম টানলে নগরীতে যানজট কমার পাশাপাশি কমবে লোডশেডিং। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট।
সিটি কর্পোরেশনের তথ্যমতে নগরীতে ইজি বাইক ৫,৯৫৬টি, মোটা ৩ চাকার রিক্সা ৫,৬০০টি এবং চিকন চাকার রিক্সা চলাচল করে ৫,৪০০টি। বিদ্যুৎ প্রকৌশলীদের হিসাবে একটি ইজি বাইকের 5টি 12 ভোল্টের ব্যাটারিতে ১.৭৫ কিলোওয়াট থেকে 2 কিলোওয়াট ক্ষমতা থাকে। গড়ে ১.৫ কিলোওয়াট ধরে একটি ইজি বাইকে ৮ থেকে ৯ ঘন্টা চার্জ দিলে বিদ্যুৎ খরচ হয় 14 ইউনিট। অর্থাৎ নগরীতে দৈনিক ৩,০০০ ইজি বাইক বিদ্যুৎ খরচ করছে ৪২,০০০ ইউনিট। 4টি 12 ভোল্টের ব্যাটারি যুক্ত একটি অটোরিকশায় ৮ ঘন্টা চার্জ দিতে দিনে বিদ্যুৎ ব্যবহার হয় ১১.২ ইউনিট। দৈনিক নগরীতে চলা ২,৮০০টি মোটা চাকার রিকশায় বিদ্যুৎ খরচ হয় ৩১,৩৬০ ইউনিট। বাকি 30 অ্যাম্পিয়ার ব্যাটারির চিকন চাকার রিকশা ভ্যানে দৈনিক প্রায় 25,০০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এতে লোডশেডিং বাড়ায় ভোগান্তি বেড়েছে বিদ্যুৎ গ্রাহকদের। 14 থেকে 15 ইউনিট এরকম কারেন্ট পুড়ে। কারেন্টের ডবল টাকা নিতেছে, কাঠ মিটার না কি মিটার জানি লাগাইছে, আবার দিনের মধ্যে 4-5 বার কারেন্ট থাকে না। অনেক সমস্যা হয়, পানি থাকে না, আলো থাকে না, দোকানদারি করতে খুব সমস্যা হয়। নাগরিক নেতারা বলছেন ব্যাটারি চালিত যানে যেমন বিদ্যুৎ অপচয় হচ্ছে তেমন যানজটেও মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি এসব যানে ব্যয় হওয়া বিদ্যুতের প্রভাব পড়ছে না জনজীবনে। সব ইজি বাইক, অটো রিক্সা এবং ওই ব্যাটারি চালিত রিক্সা পুরো শহরটাকে খেয়ে ফেলেছে। এটার জন্য অন্য গাড়িগুলো চলতে পারতেছে না এবং তারা একটা হিউজ পরিমাণ বিদ্যুৎ কনজিউম করে। আইনগতভাবে এটা সঠিক, এটা যে ব্যবহার হচ্ছে এটার জন্য বিদ্যুতের লোডশেডিং বা ইয়াতে কোনো এফেক্ট করতেছে না। মানুষের ভোগান্তি লাঘবে নগরীতে যান চলাচল সহনীয় মাত্রায় আনতে উদ্যোগের কথা জানিয়েছেন নবনির্বাচিত এই মেয়র। সকলকে নিয়ে এটি বসে এটি আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এটিকে আরো সহনীয় মাত্রা নিয়ে আসা যায়, নিয়ন্ত্রণ করা যায়। ময়মনসিংহ বিভাগে পিডিবি ও পল্লী বিদ্যুতের ১২০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ১,০০০ মেগাওয়াট। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।